এবং ওনার কাছে আমরা কি করে আমরা কনভিন্সড হব যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা উনি বলছেন সেটা সঠিকভাবে অবাধ নিরপেক্ষভাবে তিনি সম্পন্ন করতে পারবেন? ফ্যাসিবাদ কোনো ব্যক্তি না, ফ্যাসিবাদ একটা সিস্টেম, এবং যে সিস্টেমের প্রতিষ্ঠাতা শুধু শেখ হাসিনা নন। এবং তিনি বলেছেন 226 জনকে খুন করার লাইসেন্স উনি পেয়েছেন, এবং উনি জুলাই মাসে গণহারে মানুষকে হত্যা করার জন্য মিলিটারিকে, বিডিআরকে, ল এনফোর্সিং এজেন্সিকে নির্দেশ দিয়েছিলেন। তিনি প্রতিদিনই তার প্রতিটি ভয়েসের মধ্যে কিন্তু বলছেন কিভাবে এই সরকারকে উৎখাত করতে হবে এবং কীভাবে তার কর্মীদেরকে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং উনি কী কী লাইসেন্স পেয়েছেন। এখানে তো উনি পালিয়েছেন কেন? উনি গণহত্যা করে পালিয়েছেন। উনি আরও গণহত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এতগুলো রাইফেল থেকে যদি গুলি বেরোতো তাহলে অন্তত 10 লক্ষ মানুষ রাস্তায় পড়ে থাকতো। মব কারা করছে? মবের একটা বড় অংশ করছে এনসিপি, এবং তারা যে হারে দুনিয়া ভরে চাঁদা তুলছে এবং মানুষকে থ্রেট করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা লক্ষ্য করেছেন, সেখানে কাপড়ে মুখ বেঁধে শিক্ষার্থীদের উপরে আক্রমণ হয়েছে। তারপরে আরও যে প্রসঙ্গগুলো এসছে, ভিপি নূরের উপরে হামলা হয়েছে। আমরা 71 মঞ্চের উপরে হামলা দেখলাম। 71 মঞ্চে যারা ছিলেন, লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং মুক্তিযোদ্ধা ছিলেন ওখানে। তো এই বিষয়গুলোকে যেটি ডক্টর মাসরুর বলছেন, এবং অনেকেরই অভিযোগ যে একটা সরকার যখন থাকে, হোক সেটা অনির্বাচিত সরকার, সেটা হোক কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন, তাদের তো একটা মিনিমাম এফোর্ট দরকার, কন্ট্রোল তো তাকে নিতে হবে, আর না হলে তো তাকে চলে যেতে হবে। তাহলে উনি কেন এখন বসে আছেন? এবং ওনার কাছে আমরা কি করে আমরা কনভিন্সড হব যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা উনি বলছেন সেটা সঠিকভাবে অবাধ নিরপেক্ষভাবে তিনি সম্পন্ন করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আমার মনে আমরা খুব স্বাভাবিক কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি না, আলোচনা করছি না। এবং 5ই আগস্টকে আপনি ফ্যাসিবাদ বিদায় ফ্যাসিবাদ, মাসুর ভাই ঠিকই বলেছেন। এটা ফ্যাসিবাদ কোনো ব্যক্তি না, ফ্যাসিবাদ একটা সিস্টেম, এবং যে সিস্টেমের প্রতিষ্ঠাতা শুধু শেখ হাসিনা নন। স্বাধীনতার পরপরই ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল, যখন সব পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং বাকশাল করা হয়েছিল, যখন সব মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সরকারি 4টি মিডিয়া বাদে। তো সেই ফ্যাসিবাদটি দিনে দিনে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থতার কারণে, রিপাবলিক করতে ব্যর্থতার কারণে আমরা এত বছর পরে 15 বছরের দুঃশাসন, যেটি সর্বশেষ সেই 72-এর ফ্যাসিবাদের ডালপালা বেড়ে কন্যা যখন এখন পরিপূর্ণ একজন ফ্যাসিস্ট প্রতিভূরূপে প্রতিষ্ঠা করলেন, এবং জাতিবাদী, অবশ্যই জাতিবাদী, কারণ সেখানে বাঙালি জাতীয়তাবাদকে ব্যবহার করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হয়েছে বাণিজ্যের উপাদান হিসাবে এবং জাতিবাদী চেতনার উন্মেষের উপাদান হিসেবে, এবং সেটা জার্মান এবং ইটালির মিশ্রণ বলতে গেলে। এবং ফ্যাসিবাদের যতগুলো বৈশিষ্ট্য, ততগুলো বৈশিষ্ট্য পূর্ণ করেছেন 2024-এ নন, অনেক আগেই পূর্ণ করেছেন। আমি মনে হয় 16-17 সালের মধ্যেই সবগুলো বৈশিষ্ট্য তিনি পূরণ করেছিলেন, যখন বিরুদ্ধ কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য খুন করে ফেলা হতো, গুম করে ফেলা হতো। কলম্বিয়া স্টাইলে নতুন, ল্যাটিন আমেরিকাতে ফ্যাসিবাদ যেভাবে নতুন ডালপালা বেজেছে, সেটাও এখানে হায়ার করা হয়েছে। তো সেই কারণে আমার মনে হয় যে শেখ হাসিনা যে একজন ফ্যাসিস্ট শাসক, সেটি ইতিহাসে, বিশ্বের ইতিহাসে অবশ্যই বড় করে লেখা থাকবে। এবং মহিলা ফ্যাসিস্ট শাসক, সেটিও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ উইমেন এম্পাওয়ারমেন্টের একটা কথা বলা হয়ে থাকে, উইমেন পলিটিক্যাল ফ্রেমিং নানা রকমের দিক থেকে আসে, সুতরাং সেটা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সর্বশেষে এখন সেটা হচ্ছে এই সরকারটি কেন এসছে? এই সরকারটি তো নির্বাচিত সরকার নয়, এটা আমরা সবাই জানি। তাহলে এই সরকার কোথা থেকে আসলে, এটাও আমরা জানি। এবং এই সরকার 1 বছরের মধ্যে 15 বছর দেখুন 1.5 লক্ষ কোটি টাকা, 150 বিলিয়ন পাচার করা হয়েছে। এটা এখন আর বাংলাদেশের কোনো ব্যাপার না, এটা ইন্টারন্যাশনাল যতগুলো ইন্ডেক্স আছে, যতগুলো ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্ট বডি আছে, সবার হিসেবের মধ্যে সেটা আছে। সেই আলোচনা তো বিস্তৃত আলোচনা, কিন্তু আমি আইন শৃঙ্খলা নিয়ে বলছি যে মানুষের জীবনের, জানমালের নিরাপত্তার যে একটা ফান্ডামেন্টাল যে আকাঙ্ক্ষা, সেটি পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তো তাহলে পূরণ করতে ব্যর্থতার জন্য অবশ্যই সফল হচ্ছে না। ব্যর্থতার শব্দটা কোট আনকোট, কারণ আমি অ্যাকাউন্টেবিলিটি না, সফলতা একটা ব্যাপার আর ব্যর্থতা হচ্ছে আপেক্ষিক, দুটো শব্দটি আপেক্ষিক। আমি এখানে সফল অথবা ব্যর্থতার বিচার, তুল্যমূল্য বিচার করাটা রাজনীতিকদের জন্য অনেক সহজ, মাসরুর ভাই যেটা বলছিলেন। এবং মাসরুর ভাইয়ের ভাষায় আমি যদি ধরে নেই যে জুলাইয়ের যে ব্যাপারটা ছিল, সেটা 2025 1 বছর পরে এসে আমি যদি বলি যে এর মধ্যে তো সব প্রত্যাশা পূরণ হয়ে যাওয়ার কথা, তো এটা আমি যখন বলছি তখন আমার সামনে যারা কথাগুলো শুনছেন তারা কিন্তু আমাকে কোনো বিবেচক হিসেবে চিন্তা করবেন না। তাদের অনেকেরই মনে হয়তো আশা পূরণ হবে যে আমি এই সরকারকে যদি ব্যর্থ বলি, কিন্তু এট দ্য সেম টাইম সব আশার কথা কি আমরা বলছি, বা ডক্টর মাসুর কি বলছেন? আমরা পার্টিকুলারলি আসি, খুব পার্টিকুলারলি আমাদের জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলাটা কেন হচ্ছে? গত 1 বছরে
কম করে হলেও 500 আন্দোলন হয়েছে। এই আন্দোলনগুলোর রুটগুলো কি? এই আন্দোলনগুলোতে যখন মিডিয়া যখন কোয়ারি করতে গেছে তখন কি পেয়েছে? যে শিক্ষক নামে আন্দোলন হচ্ছে, দেখা গেল যে তারা সেই শিক্ষক গোষ্ঠীরই না। সংখ্যালঘু নামে আন্দোলন হচ্ছে, দেখা গেল যে সে সংখ্যালঘুই না, নির্যাতিতও না। তারপরে যখন যেখানে যে ধরনের আন্দোলন, হ্যাঁ আন্দোলন হবে না কেন? বা একটা দেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক আর নির্বাচিত যেই সরকারই থাকুক না কেন, তাকে জনগণের কাছে ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবল হতে হবে। এর মানে এটা না যে নির্বাচিত সরকার হলে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে আর অনির্বাচিত হলে। এখন একটা রিজনেবল পয়েন্ট যেটা আছে, আমার তো কাজ কাউকে খুশি করা না, সরকারকে অথবা আমার দর্শকদের। কারণ এটা ইট ইজ নট দ্যাট যে আমাকে আগামী নির্বাচনে জিততে হবে অথবা আমাকে কোনো পপুলার ভোটের জন্য। আমাকে এটা নিশ্চিতভাবে বলতে হবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা সফল হতে পারেননি। এবং কেন সফল হতে পারেননি? আজকে একই দিনে 3টা বিশ্ববিদ্যালয়ে যখন এলাকাবাসী ছাত্রদের উপরে বিভিন্ন রকমের এই মুখোশ পরে এসে যখন নিরীহ ছাত্ররা, সাধারণ ছাত্রদের উপর দাও ছুরি নিয়ে হচ্ছে। এবং এটা কখন হচ্ছে? যখন আমরা মাত্র 3 দিন আগেই দেখেছি এই এস আলম, যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি এবং বিশ্বের ইতিহাসও সম্ভবত সিঙ্গেল, কারণ এটা রিসার্চ হচ্ছে, উনি যে পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছেন এবং তিনি এই ফ্যাসিস্ট শাসকের ডান হাত হিসেবে ইকোনমিক যে অলিগার্ক, লিডিং অলিগার্ক ছিল, তার সঙ্গে বৈঠকে তিনি বরাদ্দ করেছেন। যদিও এটার ব্যাপারে যথেষ্ট তথ্য হয়তো আমাদের হাতে নাই। জানমালের নিরাপত্তার সম্পর্কটা কি? এর সঙ্গে সরাসরি সম্পর্ক আছে, কারণ পয়সা ছাড়া কোনো ক্রাইম হয় না এবং কোনো ক্রাইমই। আপনি বলতে যাচ্ছেন যে এস আলম থেকে শুরু করে এরকম যারা আছে তারা এখনো সক্রিয় পেছন থেকে? আমি সরাসরি বলছি যে তিনি তো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়েছেন জনতার আন্দোলনের মুখে, পালিয়েছেন, তিনি তো প্রতিদিনই বলে চলেছেন এবং তিনি বলেছেন 226 জনকে খুন করার লাইসেন্স উনি পেয়েছেন এবং উনি জুলাই মাসে গণহারে মানুষকে হত্যা করার জন্য মিলিটারিকে, বিডিআরকে, ল এনফোর্সিং এজেন্সিকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন এগুলো ভেরিফাইড। আপনি যদি আমাকে একটু বলেন, সুতরাং এখন অস্থিতিশীল করার জন্য তিনি টাকা ব্যয় করবেন। ফ্যাসিবাদী একটা শাসক পালিয়েছে বা পালাতে বাধ্য হয়েছে, এরকম একটি বাস্তবতায় একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এখন এই সময়টাতে সব ধরনের বিশৃঙ্খলার জন্য যদি ওই শাসককে বা ওই স্বৈরাচারকে বা ওই ফ্যাসিস্টকে বা তার যারা অ্যালাই ছিলেন তাদেরকে দায়ী করা হয়, সেই করে কি এই দায়িত্বগুলো থেকে বাঁচা সম্ভব? মানে ধরেন আইন উপদেষ্টা বলছেন যে তিনি ভিপি নূরের উপর যে হামলা হয়েছেন সেটির ব্যাপারে তিনি একটি মন্তব্য করেছেন, সেখানে তার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। তো এটা কি মনে হয় আপনার যে এটা খুব স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, আপনি লিঙ্কটা খুঁজেন না। এই কথাটা তো আমি বলছি না, এই কথাটা তো শেখ হাসিনা নিজেই বলছেন। তিনি তো প্রতিদিনই বলছেন, যিনি প্রতিদিনই বলছেন, তিনি প্রতিদিনই তার প্রতিটি ভয়েসের মধ্যে কিন্তু বলছেন কিভাবে এই সরকারকে উৎখাত করতে হবে এবং কিভাবে তার কর্মীদেরকে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে এবং উনি কি কি লাইসেন্স পেয়েছেন। শুধু ওই সময়ের না, এখনো তিনি তো রাজনীতিতে আগেও হয়েছে। মানে যে এখানে তো রাজনীতির কোনো ব্যাপার না, এখানে তো রাজনীতির কোনো ব্যাপার হচ্ছে না। এখানে তো উনি পালিয়েছেন কেন? উনি গণহত্যা করে পালিয়েছেন। উনি আরও গণহত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এতগুলো রাইফেল থেকে যদি গুলি বেরোতো তাহলে অন্তত 10 লক্ষ মানুষ রাস্তায় পড়ে থাকতো। এখন কথা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের সেই বোধটা এসেছিল বলে তারা তার নির্দেশটা ক্যারি করেন নাই। নুরেমবার্গ প্রিন্সিপাল অনুসারে উপরের নির্দেশকে তারা ফলো করেন নাই। উপরের নির্দেশ যদি তারা ফলো করতেন তাহলে আমরা কিন্তু একটা অন্যরকম একটা দেশ উপহার পেতাম, 10 লক্ষ লাশ উপহার পেতাম। সেই ভদ্রমহিলা যখন বলছেন তাকে আপনি বিচ্ছিন্ন কেন বলছেন? গত 1 বছরের যা কিছু আপনার প্রত্যাশা পূরণ হয়নি, সবকিছুর জন্য আপনি যদি আবারও শেখ হাসিনাকে দায়ী করেই যদি ন্যারেটিভটা তৈরি করেন, এটা কি জি চাঁদাবাদী হচ্ছে, কারা চাঁদাবাদী করছে? এই চাঁদাবাদী তো এখন আওয়ামী লীগ এসে করছে। এই চাঁদাবাদী যারা করছে তাদের নাম কিন্তু পত্রপত্রিকায় এসছে, আমি নাম বলছি না। মব কারা করছে? মবের একটা বড় অংশ করছে এনসিপি, এবং তারা যে হারে দুনিয়া ভরে চাঁদা তুলছে এবং মানুষকে থ্রেট করছে, এটা অনেকটা ধরেন ফরাসি বিপ্লবের পরে আপনি জ্যাকোবিনরা যেভাবে রিং অফ টেরর চালাইছে, মানুষকে গেলোটিন করছে, মারছে, অতিরিক্ত সন্ত্রাস করছে, তার একটা ব্যাকল্যাশ হয়। বাংলাদেশেও এরা অভ্যুত্থান উত্তরকালে এনসিপি এবং অন্যান্যরা যেভাবে সন্ত্রাস চালিয়েছে, মবতন্ত্র কায়েম করেছে, সেইটা যেভাবে চাঁদাবাদি করেছে, এইটা মানুষকে ডিজিলিউশন। সেটা ডক্টর ইউনূস সেই জায়গাটিতে কেন তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না? মানে সরকারের তো একটা নিয়ন্ত্রণ থাকে রাষ্ট্র পরিচালনায়, পলিটিক্যাল ফোর্সেস যারা, তারা এটা করছে। ইউনূসের তো কোনো আলাদা স্বতন্ত্র আলাদা দল নাই। এর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ধরেন একটা অভ্যুত্থান হলো,
অভ্যুত্থানের যে নেতৃত্ব দেয়, যে পলিটিক্যাল ফোর্সেস, তার একটা পলিটিক্যাল ডাইরেকশন থাকে, একটা অর্গানাইজেশন থাকে। ইউনূসের তো কোনো সংগঠন নাই, সমাজের সর্বত্র তার কোনো নিয়ন্ত্রণ নাই। সে ডিপেন্ড করে জামাত ইসলাম, এনসিপি, বিএনপি, আদার ফোর্সেস কিছু। সো দিজ আর দ্য ফোর্সেস যারা একই সাথে অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, যারা একই সাথে অভ্যুত্থান উত্তরকালে চাঁদাবাদী সন্ত্রাসের সাথে যুক্ত হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসটা একটা লুটেরা প্রক্রিয়া। একজনকে উচ্ছেদ করে আর একজন আসে এবং তারা লুট করে। সো সেটা ঠিক আছে, পলিটিক্যাল ব্যবস্থাটাও নিশ্চয়ই একটা লুটেরা ব্যবস্থা। আমি যেটা জানতে চাচ্ছি, আপনি যে 3টি রাজনৈতিক দলের নাম বললেন, বিএনপি, এনসিপি এবং জামাত, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া বা তাদের কার্যক্রম নিষিদ্ধের যে একটা দাবি আমরা চারপাশে উত্থাপিত হতে দেখছি, সেখানে এই 3টি দল মোটামুটি এক সুরেই কথা বলছে। আমি না, ভিন্ন সুরে কথা বলছি। আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি 90-এর আন্দোলনের একজন নেতা ছিলাম। 90-এর অভ্যুত্থানের পরে আমরা এরশাদের বিচার চেয়েছি, অ্যারেস্ট হয়েছে, 10 বছর জেল কেটেছে, কিন্তু আমরা কিন্তু বলি নাই যে জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে হবে। এই যে এখন হঠাৎ করে আপনি কি এটা ন্যায়সঙ্গত মনে করেন একটা পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে হামলা করতে যাওয়া? ভিপি নুরে যে মারছে সেই জন্য আমি সিম্প্যাথেটিক, আমি মনে করি না এইভাবে তার উপরে করা ঠিক হয়েছে। কিন্তু তারা যে কাজটা করছে, একটা পলিটিক্যাল পার্টির অফিস দখল করতে যাওয়া, হামলা করতে যাওয়া, এই কাজটা তো সঠিক না। আর একটা হচ্ছে জাতীয় পার্টি ব্যান, এইটার ভিতরে একটা পলিটিক্যাল গেম আছে। সেই গেমটা হচ্ছে আপনি দেখবেন কথা নাই বার্তা নাই, জামাত ইসলাম বলতেছে পিয়ার পদ্ধতি। আরে পিয়ার পদ্ধতি মানুষ বুঝিনি কি এখন? এবং আপনি কনস্টিটিউশন রিফর্ম করার আগে কি করে বলেন যে আপনি একটা পিয়ার পদ্ধতিতে ইলেকশন করতে হবে? সো ইটস এ গেম। তারা এইটা অবস্ট্রাক্ট করতে চায়, নির্বাচনটা হইতে দিতে চায় না। আবার এই এনসিপি বলছে গণপরিষদের আগে অন্য কোনো নির্বাচন হইতে পারবে না। গণপরিষদ নির্বাচন করে কনস্টিটিউশন রিফর্ম করতে তো অনেক সময় লাগে। কনস্টিটিউশন অ্যাসেম্বলির ইলেকশন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কল করা, রিফর্ম করা, এসে দীর্ঘমেয়াদী। সো আপনি যদি, আমি আপনার রিয়েলি বলি, যদি আপনি বাংলাদেশে নির্বাচন না করতে পারেন ফেব্রুয়ারির মধ্যে, বাংলাদেশ একটা হানাহানির জায়গায়, একটা ভিন্ন জায়গায় চলে যাবে, যেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। আচ্ছা, আমি যেটা আমি শেষ করে নেই জাতীয় পার্টির বিষয়টা। জাতীয় পার্টিরে যদি আপনি বাদ দেন, এখন ব্যান করেন যেটা ওরা বলছে, তাইলে থাকবে মাঠে বিএনপি, জামাত, এনসিপি। এনসিপি আর জামাত যদি ইলেকশনে না যায়, বিএনপি একা ইলেকশন করবে। সো কোনোভাবেই বিএনপি এই অর্থে চায় না যে জাতীয় পার্টি ব্যান হোক। এবং আসলে আমি এই পলিটিক্যাল সিচুয়েশনে কোনো বাস্তবতা দেখছি না। বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে জিজ্ঞেস করি, আপনি যে নিষিদ্ধের কথা বললেন, এই নিষিদ্ধের খেলাটা তো শুরু করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার কিছুদিন আগে জামাতকে নিষিদ্ধ করেছে। তো জামাতের নেতাদেরকে আপনি বিচার করেন, কিন্তু পার্টি হিসেবে আপনি যখন নিষিদ্ধ করবেন, সেখানে তো একটা, এইটা বিএনপি যদি, আওয়ামী লীগ যদি আগে করতো বিষয়টা, সেটার একটা জাস্টিফিকেশন আছে। জামাতে ইসলাম অ্যাজ এ পার্টি, তারা 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পাকিস্তানিদের সাথে গণহত্যার সাথে যুক্ত ছিল। এই দল হিসেবে জামাত ইসলামের বিচার হওয়া উচিত। আপনি যদি আওয়ামী লীগের বিচার করেন আজকে গণহত্যার জন্য, তাহলে জামাতে ইসলামের বিচার করবেন না কেন 71-এর গণহত্যা? সেটা তো একটা আলোচনা, কিন্তু আমি বলছি যে এমন একটা অবস্থা শেষ মুহূর্তে দলকে নিষিদ্ধ করলেন, শেষ মুহূর্তে এসে করছে, যেটা ইনস্ট্রুমেন্টাল, রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টাল, যাতে আন্দোলন না করতে পারে।